আমার আলাদিন লেখিকা জামিন ফোরকান পর্ব ৭০-এর শেষ পর্বের প্রথমাংশ। পেরিয়েছে গোটা এক সপ্তাহ। একটা সময় যাদের ছাড়া জীবন চলবে না মনে হতো, এখন তাদের ছাড়া দিব্যি দিন কেটে যাচ্ছে। সময় কারোর জন্য থামে না, জীবন কাউকেই করুণা করে না। উভয়ে বয়ে চলে আপন মর্জিতে, সেই মর্জিতে কারো জোর জবরদস্তি চলে না। রান্নাঘরের মেঝেতে বটি নিয়ে বসে লাউ কুটছে ইরহাম। ডাইনিং টেবিলের ওপর রাখা তার ম্যাকবুক, স্ক্রিনে লোডিং আইকন ভাসছে। গতকাল সারা রাত জেগে করা প্রজেক্টের কাজটা অন্তিম পর্যায়ে আছে। এই 7 দিনে ইরহাম কত ঘন্টা ঘুমিয়েছে তা হাতের আঙুলে গোনা সম্ভব। চোখ দুটো লালচে হয়ে আছে, নিচে জন্মেছে ডার্ক সার্কেল, গাল দুটো ফুলেছে অস্বাভাবিকভাবে। ঘুম, বিশ্রামের অভাব এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে চেহারা ভেঙে আসতে শুরু করেছে। তাতে বিশেষ পরোয়া নেই ইরামের। রূপ লাবণ্য তাকে আর জীবিকা এনে দিতে পারবে না। আগে ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো কম পারিশ্রমিকের কারণে নিত না, এখন সেগুলোর কাজও সে নেয়। কত টাকা পায় বাছবিচারের সুযোগ নেই, শুধু টাকা পেলেই হলো। এজন্য তার কাজের পরিমাণ বেড়েছে অত্যাধিক। সারাদিন সারা রাত ল্যাপটপে কাটাতে হয়। কয়েক ঘন্টা কাজ করে না, সে কয়েক ঘন্টায় সে ঘরের কাজ করে, ইজানকে সময় দেয়। আজকাল ছেলের সঙ্গে খেলার সময়টাও তাকে জীবিকার পিছনে দিতে হচ্ছে। এক হাতে যখন ছেলেকে বল ছুড়ে দেয়, অন্য হাত তখন কিবোর্ডে ঘুরতে থাকে। এই নিয়ে ইজান নারাজ। মাঝে মাঝে তার সাথে খেলতে চায় না, মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে বসে থাকে। তার মা কেন অন্য কিছুতে সময় দেবে? কই, আগে তো এমন করতো না। ছেলের জন্য বুকটা হাহাকারে ফেটে যায় ইরামের, কিন্তু কিছু করার নেই। ইজান প্রায়শই রাতেই ঘুমের মাঝে বাব্বা বাব্বা করে ডাকতে থাকে, কিন্তু ছেলের সকল ইচ্ছে পূরণের সামর্থ্য আমার ধারণ করে না। এর মধ্যে হাতমুট করে ফেলেছে সে। ইজানের জন্য অতি দরকারি খরচ ছাড়া অন্য কোনো খরচই সে করে না। তার নিজের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। কায়সানের পাশাপাশি আরও দুটো ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম আইডির কাজ সে নিয়েছে। আগে সেগুলো ছোট আর মজুরি কম বিধায় নিতে চায়নি, এখন সবটাই করা হয়। না করলে সঞ্চয় জমবে কিভাবে? ভাতটুকু সে আজকাল টিম মিটিংয়ে থাকতে থাকতে চুপি চুপি খেয়ে নেয়। রাতে প্রায়শই লোডশেডিং হয়, তখন করলে ল্যাপটপ নিয়ে বিছানায় ঘুমন্ত ছেলেকে হাত পাখা দিয়ে বাতাস করে ইরাম। ঘন্টার পর ঘন্টা অক্লান্তভাবে। সাইবানদের বাড়িতে নিজস্ব জেনারেটর আর আইপিএস দুটোই ছিল, যার দরুন লোডশেডিং বলে কোনো কিছুর অস্তিত্ব বোঝা যায়নি কখনোই। বাইরে তেমনটা নয়, এখানে অবশ্য রাবিয়ার রুমে ছোট্ট আইপিএস আছে, তাতে একটা লাইট জ্বলে, ফ্যান আর ওয়াইফাই চলে। ইরামকে দেখে দেখে মাত্র 7 দিনেই রাবিয়া অতিষ্ঠ হয়ে গিয়েছে। সেদিন রাতে তো এসেই গিয়েছিল বাচ্চাকে নিতে। ইজানকে নিয়ে নিজের রুমে ফ্যানের নিচে শুয়ে দেবে সে। ইরাম মৃদু হেসে মানা করে দিয়েছে। রাবিয়া নিজের ঘুম কত রাত নষ্ট করবে। ইহান একদিন পরপরই ইরাম আর ইজানকে দেখতে আসে। যখনই আসে কিছু না কিছু নিয়েই আসে, সেটা নাস্তা হোক বা সংসারের টুকটাকি সরঞ্জাম। ছোট ভাই এই টাকা কোথা থেকে পায় জেরা করলে ইহান একটা সত্যি স্বীকার করে। সে নাকি বন্ধুর মায়ের হোমমেড ফুড বিজনেসে ইভিনিং শিফটের ডেলিভারির কাজ করে। এটা কবে থেকে ধরেছে সেটা হাজার জিজ্ঞেস করেও জানা যায়নি। ইহানের খরচ সাধারণত রাহাতি বহন করে, তাই ছোট ভাই বেপরোয়াভাবে চলে। ইহান যে কাজটা শুধু ইরামের জন্য নিয়েছে সেটা বুঝতে বোনের বিশেষ বাকি থাকেনি। আচ্ছা, যদি ইহান জানতো সে মানুষ হিসেবে কতটা ব্যর্থ, তাহলে কি এভাবে ভালোবাসতো? ইনামের ভয় হয় অনেকগুলো সম্পর্ক সে হারিয়ে ফেলেছে, গুটি কতক যারা এখনো আছে তাদের নতুন করে সে হারাতে চায় না। ইজান বিছানার সামনে ম্যাটে বসে নিজে নিজে খেলছে। এই ফাঁকে ইরাম রান্নার কাজটা সেরে নিচ্ছে। ছেলের জন্য পাতলা খিচুড়ি করবে, নিজের আর কি এক মুঠো ভাত আর লাউ হলেই চলে যাবে। রান্নায় যত কম সময় দেওয়া যায় ততই মঙ্গল। এর মধ্যেই রাবেয়ার চিৎকার চেঁচামেচি কানে এলো। ফোনে কারো সঙ্গে উচ্চবাচ্য করছে সে। কিছুক্ষণ বাদে নিজের রুম থেকে বেরিয়ে এলো হতাশ মুখে। ইরাম এক মুঠো চাল ধুয়ে চুলায় বসাতে বসাতে জিজ্ঞেস করলো, কি হয়েছে রাবিয়া? থপথপ করে পা ফেলে এসে রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়ালো রাবিয়া। ভ্রুকুচকে জানালো, আর বলো না আপু, আমার রান্নার খালাটা সে নাকি আর আসতে পারবে না। স্বামীর নাকি অসুখ, হাসপাতালে ভর্তি। বলি, তাহলে তো কাজ আরও বেশি দরকার, না হলে হাসপাতালের খরচ দেবে কিভাবে? আমি শিওর অন্য জায়গায় বেশি টাকায় কাজ পেয়েছে, সোজা সাপটা বললেই হয়, এত বাহানা করলে চলে? এখন আমি অর্ধেক মাসে রান্নার লোক কোথায় খুঁজবো? এমনিতেও এই শহরে কাজের লোক পাওয়া যে কঠিন। রাবিয়ার কথা শুনে ইরাম থমকালো, তারপর পাতিলে আরও কিছুটা বাড়তি চাল তুলে দিয়ে বলল, তোমার আর রান্নার লোক খুঁজতে হবে না, আমি করব। রাবিয়া অবাক হলো, বলতে নিল, না না আপু, তুমি কেন? তুমি নিজের বাচ্চা, কাজ নেই, হিমশিম খাও। আর
ফ্রিতে দিচ্ছি না, রান্নার লোক যেহেতু লাগবেই সেহেতু আমি করলে ক্ষতি কি? তুমি একটা মানুষ, কাজই বা কতটুকু? কিন্তু তবুও বিনিময়ে আমার রুম ভাড়াটা যদি আর একটু কমিয়ে রাখো তাহলে সুবিধা হয় আমার। রাবেয়ার চোখ দুটোতে অস্বাভাবিক একটা বেদনা ফুটে উঠল। দ্রুত কয়েক কদমে কাছে পৌঁছে সে হুট করেই ইরামকে পেছন থেকে জড়িয়ে ধরল। ইরাম সেখানে জমে গেল। রাবেয়া হঠাৎ বলল, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, এই কারণে অনেক আদরে বড় হলেও একাকিত্বে ভুগতাম। আমার যদি কোনো বোন থাকতো তাহলে সে কেমন হতো? তোমাকে দেখে আমার একটা না থাকা বোনের শখ মিটে গিয়েছে। এই ঘরটা তোমারই ইরাম আপু, তুমি যা মন চায় করো, আমার কোনো আপত্তি নেই। ভাড়া নিয়ে এত চিন্তা করতে হবে না। তোমার হাতে রান্না প্রতিদিন খেতে পারলে তো সোনাই সোহাগা। তবে হ্যাঁ, বাজারটা কিন্তু আমি মনের মতো করব। এই লাউ ঝাউ আমার পছন্দ না, তুমি শুধু রান্না করবে আর আমার সাথে খাবে, কেমন? ইরাম একটা নিঃশ্বাস ফেললো। কিছু কিছু মানুষ এত স্বার্থহীন হয়, একটুখানি আদরের জন্য কত কিছু করতে পারে। কি সরল তাদের বিশ্বাস। তার স্বামীটাও তো তাকে এভাবে বিশ্বাস করেছিল, একটুখানি আদর চেয়েছিল। অথচ ইরাম কি স্বার্থপর হয়ে গেল? ইরামের লালচে চোখে অশ্রু জমল না। অনুভূতিরা নিজেদের শুধরে নিতে শুরু করেছে। দরজার আড়াল ছাড়া আর কোথাও ঝরে না। ঠিক এমন সময় কলিং বেলের আওয়াজ। রাবেয়া দরজা খুলতে গেল, কিছুক্ষণ বাদে এসে আবার রান্নাঘরে উকি দিল। আপু, তোমার একটা পার্সেল এসেছে। ইরাম অপর চুলায় ডিম ভুনা বসিয়েছে, যেহেতু রাবিয়াও খাবে আজ। শাড়ির আঁচলে হাত মুছে সে এগোলো। পার্সেল এই বাসায়, কিন্তু তার এই নতুন ঠিকানা কেউ তো জানে না। সামিয়া কিছু পাঠিয়েছেন তাকে, সে আর ইজান ঠিক আছে এমন একটা টেক্সট মেসেজ পাঠানো ছাড়া আর যোগাযোগ করেনি ইরাম। পার্সেলের লোক একটা ছোট বক্স তার হাতে ধরিয়ে ওটিপি নিয়ে ডেলিভারি কনফার্ম করে চলে গেল। রাবেয়া তখন গিয়েছে ইজানের কাছে, খেলছে। দুজনের হাসাহাসির শব্দ ভেসে আসতে রুম থেকে। ইনাম টেবিলের উপর বক্সটা রাখলো, কোনো পেরেক ঠিকানার নেই। অদ্ভুত তো। ছুরি এনে কেটে বক্সটা খুলল সে। ভেতর থেকে এক টুকরো মখমল কাপড়ে মোড়ানো ছোট্ট একটা জিনিস বেরিয়ে এলো। সেটা হাতে নিতেই ইরামের চক্ষু চড়ক গাছ। একটা ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, প্রিমিয়াম। প্রথম কয়েক সেকেন্ড ইরাম ঠাউর করতে পারল না কিছু। তারপর বক্সের দিকে তাকাতেই অন্য একটা জিনিস নজরে এলো, একটা চিরকুট। সেটা খুলতেই রমণীর সমস্ত শরীর তীব্র ক্ষোভের আগুনে জ্বলে উঠল। হাতের পেঁচানোর লিখা চিনতে একটু ভুল হলো না। শুনলাম সেপারেশনে আছো। আ ভেরি গুড ডিসিশন মাই সুইট হার্ট। কিন্তু তোমার আগুনে আমার ছেলেটাকে আবার জ্বালিয়ে ফেলো না। তুমি আমাকে চাও বা না চাও, আমার দরজা যেমন তোমার জন্য খোলা, তেমনি ব্যাংক অ্যাকাউন্টও। আমারও গরিব দুঃখী জীবনে অভ্যস্ত হওয়ার দরকার নেই। কার্ড লিমিট 40 লাখ। স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান বিফোর আই সেন্ড এ সেকেন্ড ওয়ান। কবিতা। আফটার অল, আমি তোমার মাথা গরম স্বামীর মতো পাষাণ না। চিরকুটটা হাতের মাঝে মুচড়ে ফেলল ইরাম। ইচ্ছে হলো কার্ড আর চিরকুট দুটোকে আগুনে জ্বালিয়ে দিতে, কিন্তু বহু কষ্টে নিজেকে দমালো সে। চেয়ারে বসে জোরে জোরে শ্বাস টানলো। হাত কাঁপছে তার। মিনিট 10 প্রয়োজন হলো তার নিজেকে শান্ত করতে। তারপর হুট করে মাথায় একটা বুদ্ধি এলো। চটজলদি উঠে নিজের ফোন এনে কার্ড আর চিরকুট দুটোরই ভিডিও এবং ছবি তুলে নিল সে। তারপর সুন্দরভাবে বক্সে ভরে যত্ন করে লুকিয়ে রাখলো, ভবিষ্যতে কাজে লাগবে। ফোন থেকে অরণ্যর নাম্বারটা খুঁজে বের করলো সে। রান্নাঘরে গিয়ে চুলায় ভাত নেড়ে দিতে দিতে মেসেজ পাঠালো, কার্ড শুধু আপনার একার আছে বলে মনে করেন মির্জা সাহেব? এক লহমা থেমে ইরাম দীর্ঘ দম নিয়ে দ্বিতীয় এবং অন্তিম মেসেজ দিল, ভিকটিম কার্ড, সিম্প্যাথি কার্ড, ওম্যান কার্ড, মাদার কার্ড, ডিভোর্সি কার্ড। আই উইল প্লে এভরি ড্যাম কার্ড আই ওন। আপনার প্রতিপক্ষ এবার আলাদিন না, ইজানের মা। কথা দিচ্ছি খুব জলদি আফসোস করবেন মিস্টার মির্জা। দুপুরের কড়া রোদ রুমে এসে পড়লেও ঘুম ভাঙেনি এখানকার বাসিন্দার। এমন না যে সে রাতে ঘুমায়নি, বরং সারাদিন রাত সে এখানেই পড়ে থাকে, কিছু করে না। শুধু জোর করে খাওয়ানো হলে যা একটু মুখে তোলে। ছেলেকে নিয়ে বেজায় চিন্তিত আহমদ। আজও যখন বাসায় ফিরে দেখলেন সাইবান রুম থেকে বেরোয়নি, তখন তিনি হতাশা বোধ করলেন। হাত ঘড়ি দেখলেন 3টা বেজে এসেছে প্রায়। বিকেলের মধ্যে তাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোতে হবে। এইমাত্র ওই বাড়ি থেকে এসেছেন আহমদ। সাথে এনেছেন সাইবানের প্রয়োজনীয় জিনিসপত্র। সেদিন বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেনি সাইবান। এই ফ্ল্যাটেই থাকে সে আহমদের সাথে। ওভেনে খাবার গরম করতে দিয়ে আহমেদ শার্টের হাতা গুটিয়ে ঢুকলেন বেডরুমে। পর্দা সকালেই সরিয়ে দিয়েছিলেন। উজ্জ্বল সোনালি রোদে সমস্ত ঘর উপচে পড়ছে এখন। এত ঝকঝকে আলোতেও বিছানায় দিব্যি ঘুমোচ্ছে সাইবান। সুদর্শন চেহারাটায় মলিনতার ছাপ পড়েছে। অতি শখের শরীর জুড়ে অযত্নের ছড়াছড়ি। চিবুকে খোঁচা খোঁচা দাড়ি। চুলগুলো স্বাভাবিকের তুলনায় বেশি লম্বা হয়ে গিয়েছে।
শরীরে কোনো কাপড় নেই, শুধু একটা কালো ট্রাউজার পরনে বিছানায় কম্বলের নিচে শুয়ে আছে সে, বুকে একটা খেলনা জড়িয়ে ধরে রাখা। আহমদ এগোলেন, সূর্যের আলো স্পষ্ট দেখলেন সবুজাব ডায়াগনোসল প্লাসই। বাচ্চারা যেমন খেলনা জড়িয়ে ঘুমায়, সাইবানও তেমনি সেটাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। দৃশ্যটা আহমদের শুষ্ক চোখে কেন জলের উদ্বেগ ঘটালো বুঝতে পারলেন না তিনি। অশ্রু গড়ানোর আগে দ্রুত মুছে ফেললেন তা হাতের পিঠে। বিছানার কোণায় বসে ঘুমন্ত ছেলের মাথায় হাত বোলালেন। চ্যাম্প, এয়ারপোর্টে যাওয়ার সময় হয়ে এসেছে, রেডি হতে হবে, উঠবি না? প্রথম কিছুক্ষণ সাইবান কোনো প্রতিক্রিয়া করলো না, অতঃপর ধীরে ধীরে চোখ মেলে তাকালো। আহমদ ছেলেকে জেগে উঠতে দেখে মৃদু হাসলেন। উঠে গিয়ে অর্ধেক গোছানো লাগেজটা টেনে এনে বাকি জিনিসগুলো ঢোকাতে ঢোকাতে বললেন, জলদি ওঠ, ওভেনে খাবার গরম দিয়েছি, গোসল করে খেয়ে নে তাড়াতাড়ি। সাইবান উঠে বসে রইল, চোখ পিটপিট করতে করতে শূন্য দৃষ্টিতে পিতাকে দেখে গেল। আহমদ হঠাৎ মাঝপথে কাজ থামিয়ে দৌড়ে কোথায় গায়েব হলেন, আবার ফিরে এলেন শেভিং ক্রিম, তোয়ালে আর রেজার হাতে। অনুমতির তোয়াক্কা না করেই ছেলের সামনে বসে পটু হাতে চিবুকে শেভিং ক্রিম মাখিয়ে শেভ করে দিতে লাগলেন তিনি। সাইবান বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেললেও তিনি ছাড়লেন না। বড়জোর কয়েক মিনিট লাগলো তার। তারপরই তোয়ালেতে সাইবানের মুখটা মুছে দিয়ে একগাল হেসে তিনি বললেন, যা, এবার গোসল করে নে। এবার আর গাইগুই না করে সাইবান উঠে ধীর পায়ে বাথরুমের দিকে গেল। বিছানায় তার ফেলে যাওয়া ডাইনোসর প্লাসিটার দিকে এক পলক চেয়ে সেটা হাতে নিয়ে লাগেজে ঢুকিয়ে দিলেন আহমদ। বাথরুমে ঢুকে কিছুক্ষণ অযথাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে রইল সাইবান। নিজেকে চিনতে বেগ পোহালো সে। এই কয়েকদিনেই শরীরে যেন আমূল পরিবর্তন এসেছে। মাথা নামিয়ে রোবটের মতো নিজের ফোনের দিকে তাকালো সে। কাউন্টারের উপর রাখা যে সেটা ভাইব্রেট করে যাচ্ছে। ফ্রেন্ড গ্রুপে একের পর এক মেসেজ আসছে। অনুরাগ, নীরব, আফনান সবাই অস্থির হয়ে গেছে। অথচ সাইবার না কারো মেসেজ দেখলো, না কারো রিপ্লাই করলো, ফোনটার সুইচ অফ করে উল্টোভাবে ফেলে রাখলো। আবার কাজটা করতে গিয়ে হঠাৎ নিজের হাতের ওপর দৃষ্টি গেল তার। বাম হাতের অনামিকে এখনো জ্বলজ্বল করছে সিলভারের আংটি, মৃদু দ্রুতি ছড়াচ্ছে ছোট সবুজা পাথর। সাইমন সহস্র চেষ্টা করেছে, আংটিটা খুলে ছুঁড়ে ফেলেছে দেওয়ালে, মেঝেতে। তার মিনিট খানেক বাদে আবার কুড়িয়ে এনে আঙুলে পড়েছে। আংটিটা তাকে অদৃশ্য বলে টানে, সেই টানের এতই জোর যে সাইবান আলাদিন নিজেকে মুক্ত করতে পারেনি। সেই আংটিটার দিকে স্থির চেয়ে থেকে শাওয়ার অন করে দিল সে। সমস্ত শরীর ভিজে টইটম্বর হলো, আর সে দাঁড়িয়ে দেখে যেতে লাগলো আংটিটাকে। গোসল সেরে নিজে থেকে তৈরি হয়ে নিল সাইবান। কালো হুডি আর এর উপর ওভারকোট পরে নিল সে। আহমদ এখনও শেষ মুহূর্তের গোছগাছ করছেন, তাই তাকে বিরক্ত না করে নিজে থেকে কিচেনে গেল। ওভেনে থেকে খাবার বের করে প্লেটে নিয়ে চামচ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগলো। ঠিক এমন সময় হঠাৎ কলিং বেলের আওয়াজ। সাইবান অবাক হলো, আহমদের এই বাসায় তো কেউ আসে না। সারিকা আসতে চেয়েছিল, আহমদ ফোন করে মেয়েকে মানা করেছেন। তবে খানিকটা কৌতূহল নিয়ে হেঁটে গিয়ে দরজা খুলল সাইবান। ওপাশে দাঁড়ানো অপ্রত্যাশিত মানুষটা তাকে জমিয়ে দিল। টপ আর স্কার্ট পরনে এক সুদর্শনা দাঁড়িয়ে, পরিচিত মুখখানায় নির্মল ভাব, আগের তীক্ষ্ণতা কোথায় যেন হারিয়ে গেছে। সাইবানকে দেখে মিষ্টি হাসল সে। ভেতরে আসতে পারি যিনি? 4টা নাগাদ কাজকর্ম সেরে লম্বা একটা গোসল দিয়ে ছাদে এসেছে ইরাম। ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। রাবিয়া তার রুমে বসে ল্যাপটপে কাজ করছে, তাই চিন্তা নেই। ভেজা কাপড়গুলো ধীরে ধীরে দড়িতে মেলে দিতে লাগলো সে। চুলের গামছা খুলে মুছে নিয়ে সেটাও মেলে দিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ালো সে। বাতাস বইছে, সারাদিনের উদ্ভট গরমটা কমে এসেছে। দিগন্তে ছুঁয়ে যাচ্ছে কমলা রেখা। দৃশ্যটার দিকে একনাগাড়ে চেয়ে রইল ইরাম। দূরে পাখির দল উড়ে যাচ্ছে, নীড়ে ফেরার প্রস্তুতি। ঢোক গিলল ইরাম। ওই পাখিরও আপন নীড় আছে, সেখানে ইরাম আজীবন বানভাসী থেকে গেল। আজ এখানে, কাল সেখানে, তার নিজের বলতে শুধু কবরটাই কপালে রয়ে গেছে। কি ভাবছো? কণ্ঠস্বরটা কানে গেলেও ইরাম চমকালো না। খুব সহজেই এর মালিককে চিনে ফেলল। পেছন ঘুরে তাকানোর প্রয়োজন পড়ল না। পাখিদের দেখছি, দিন শেষে বাড়ি ফিরছে ওরা আপনজনের কাছে। ইরামের পাশে এসে দাঁড়ালো কাইসান। পরনে নীলচে স্যুট তার, চোখে চিকন ফ্রেমের চশমা। একটা সেমিনার ছিল, সেখানে সে আমন্ত্রিত অতিথি এবং কম্পিটিশনের বিচারক ছিল। এখানে আসতে রাবেয়া জানালো ইরাম ছাদে, তাই ছাদে চলে এসেছে। পাখি একটা চমৎকার প্রাণী, তবে ওদের যে দেখতে এসেছো, কিছু খেয়ে এসেছো? মানুষের সন্ধ্যায় নাস্তা করার সময় ঘনিয়ে এলো, তুমি দুপুরের খাবারটা অন্তত পেটে দিয়েছো? কাইসানের চিন্তায় মৃদু হাসল ইরাম, মাথা ঘুরিয়ে তাকালো। বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে গিয়েছে কপালে। আঙুলের সাহায্যে সেগুলো ছড়িয়ে নিয়ে বলল,
আজকাল খেতে ইচ্ছা হয় না, নেহাতি শরীরের জন্য দরকার, না হলে এই প্রকৃতির হাওয়ায় অধিক সুস্বাদু। কায়সান কিছুক্ষণ চুপ করে রইল, তার কপালে বলিরেখার প্রকাশ পেল। জবাবটা পছন্দ হয়নি। ইরামের থেকে কিছুটা দূরত্ব রেখে নিজের হাতটা রেলিংয়ে রাখলো কায়সান। আকাশের দিকে তাকিয়ে তার চশমার ফ্রেমে নীলচে গগন প্রতিফলিত হলো। অনেকের বাঁচতে ইচ্ছা হয় না, তবুও তারা বাঁচে। অনেকের মরতে ইচ্ছা হয় না, তবুও তারা মরে। এটা জগতের নিয়ম, যে নিয়ম লঙ্ঘন করার সাধ্য তোমার আমার মতো তুচ্ছ মানুষদের হয় না। ইরাম চুপ করে রইল। কায়সান তার দিকে ফিরল। ভেঙে আসা চেহারাটা দেখে নরম গলায় বলল, নিজেকে ভেঙে যদি ভালো থাকা যেত, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকতো। ভালো থাকা বলে আদতে কিছু হয় না। তুমি ভাবছো সকলের কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে, অথচ একটা জীবন তোমাকে আঁকড়ে বেঁচে আছে। হয়তো কখনো চোখের বদলে মনের দুয়ার খুলে দেখোনি, না হলে তোমার প্রয়োজন নিয়ে কাউকে না কাউকে বেঁচে থাকতে দেখতে। এবার আকাশ থেকে চোখ ফিরে সরাসরি কায়সানের দিকে তাকালো ইরাম। চশমার ওপাশে থাকা গাঢ় অনুভূতি সম্পন্ন চোখ জোড়ার সাথে তার দৃষ্টি মিলিত হলো। তুমি আমাকে পছন্দ করো কায়সান? কায়সানের চেহারা থেকে নমনীয়তাটুকু এক সেকেন্ডে উধাও হয়ে গেল। বিব্রত দেখালো বেশ, চোখজোড়া কাঁপলো আতঙ্কে। মুখ ফিরিয়ে নিল সে অন্যদিকে। এমন সরাসরি প্রশ্ন আশা করেনি। রেলিংয়ের ওপর আঙুলগুলো চেপে বসলো। ইরাম প্রত্যেকটা প্রতিক্রিয়ায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শেষমেশ কায়সান অস্বীকার করল না। যদি বলি করি, তবে কি খুব ভুল হবে? ইরাম সন্তুষ্ট হলো, সৎ জবাব দিয়েছে, এটা ভালো ব্যাপার। চোখ ফিরে পুনরায় আকাশের দিকে তাকালো ইরাম। হুম, আগে বলনি কেন? আগে বললে তুমি কি আমার হতে? দেখা যেত। ওয়েল, দেখা যায়নি, খুব বেশি দেরি করে ফেলেছি। নিজেকে তোমার যোগ্য হিসেবে গড়ে তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ইরাম কিছু বলল না আর। দুজনের নীরবতার মাঝে সনসনে হাওয়া খেলে গেল। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ল। কায়সান একটা নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে হঠাৎ বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করি? করো। তোমার কি মনে হয় সত্যি অনেক দেরি হয়ে গিয়েছে? জানি অনেক কঠিন, তবুও যদি বলি আরেকটাবার নতুন শুরু করা যায়। কায়সানের বুক ওঠানামা করছে দ্রুত নিঃশ্বাস প্রশ্বাসে। অনেক ভয়ে আছে, চেহারায় নীলচে ছাপ পড়েছে। ইরাম মাথা ঘুরিয়ে তাকালো, তারপর হঠাৎ করে মুচকি হাসলো। এমন গুরুতর মুহূর্তে ইরামের হাসিটা বেমানান লাগলো। ভ্রু কুঁচকে ফেলল কায়সান। হাসতো কেন? হাসতি আমার নসিব দেখে। তোমরা আমার মতো জোড়াতালি দেওয়া মানুষের মাঝে কী পাও বলো তো? আবারও দেরি হয়ে গিয়েছে অনেকটা। ঢোক গিলল কায়সান। ইরাম তার চোখে চোখ রেখে উদাসী গলায় জানালো, তোমার দেরি হয় না হয় আমার কিছু আসে যায় না কায়সান, কারণ এই মনটা আমি বোঝার আগে একজনের নামে লিখিত হয়ে গেছে। তুমি কাউকে ভালোবাসো? এবার কায়সানের উপর থেকে চোখ সরিয়ে দিগন্তে চেয়ে ইরাম বলল, আমি বাসি না, আমার অন্তর বাসে। তাই সরি, এই এক অন্তরে আর কোনোদিন নতুন সূচনা হবে না। ইরামের জীবন উপন্যাস বিচ্ছেদের অধ্যায় সমাপ্ত।